শেখ হাসিনা বাংলাদেশে কখনো ফিরে আসতে পারবে না। মানুষের এখনো ওই ক্ষোভটা আছে, ছিঁড়ে ফেলবে। আমার তো ইচ্ছে ছিল যে আমি অ্যাডমিন ক্যাডারে যাব, মন্ত্রী পরিষদ সচিব হব। যেমন ধরেন আমার হাদি ভাই, আমরা চেঞ্জ বলতে যা দেখি বুঝি, এটা তো উনি নিজে করে যান নাই, কিন্তু উনি কিছু এক্সাম্পল ক্রিয়েট করে গেছেন। আমি গতানুগতিক পলিটিক্যাল যেরকম রেসপন্স করি ওই রকমই রেসপন্স করি আর কি। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আলোর গল্প অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি আফরিন আপি, আর আমাদের মাঝে আজকে অতিথি হয়ে এসেছেন এনসিপি নেতা সার্জিস আলম। সার্জিস, স্বাগতম আলোর গল্প অনুষ্ঠানে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা সার্জিস, তোমাদের আন্দোলনটাই তো ছিল যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন। তো বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, সেখানে আসলে কি তোমাদের আন্দোলন কতটা ফলপ্রসূ হয়েছে বলে মনে করো? এটা তো আসলে আমাদের সামগ্রিক আন্দোলন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী তো আমাদের যতটুকু ছিল প্রত্যাশা অতটুকু তো পূরণ হয় নাই। আমি মনে করি আমাদের একটা না লম্বা লড়াই, মানে ধরেন বাংলাদেশটা 24 সালে যে অবস্থায় ছিল এটা তো স্বাধীনতার 53-54 বছর পরের অবস্থা। তো প্রত্যেকটা পদে পদে আমরা আমাদের এই দেশটাকে, সিস্টেমটাকে, কাঠামোটাকে কলুষিত করেছি। আমরা ব্যক্তিগত সুবিধাটাকে গ্রেটার সুবিধাটার চেয়ে বড় করে দেখে সামগ্রিক সিস্টেমটাকে নষ্ট করেছি। এখন এই ধরেন 50 বছরের একটা ঘুণে ধরা সিস্টেম চাইলেও 1-2-3 বছরে এটা ঠিক করা যাবে না। আমি আশাও করি না যে বিএনপি তাদের 1-2 বছর এগুলো ঠিক করে ফেলবে। কিন্তু আমি মনে করি এই অভ্যুত্থানটা হচ্ছে ওই সিস্টেমটাকে চ্যালেঞ্জ করে ইউ টার্ন নেয়া, যেখান থেকে আমাদের লড়াইয়ের ওটা একটা ধাপ, এবং ধাপে ধাপে এটা ধীরে ধীরে রিফর্ম হবে যদি আমরা আমাদের ট্র্যাকে থাকতে পারি। আমরা মানে শুধু এনসিপি না, আমি না, অ্যাজ এ হোল আমরা সবাই, বিএনপি, জামায়াত, সাধারণ মানুষজন, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ। এই 2 বছরেও যতটুকু প্রত্যাশা ছিল অতটুকু হয় নাই। ইন্টারিমের সময় যতটুকু প্রত্যাশা ছিল ততটুকু হয় নাই। ইভেন এই বিএনপির যে 4 মাস হচ্ছে প্রায়, এই 4 মাসে যতটুকু প্রত্যাশা ছিল বিএনপির আরও অনেক কম হয়েছে। তাদের মধ্যে আমরা ধরেন মাননীয় প্রধানমন্ত্রীর বেশ কিছু চলাফেরা, আচার আচরণ, এগুলোকে আমরা পজিটিভলি দেখি। কিন্তু আপনি দেখবেন ওই আগের যে গতানুগতিক স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, দলীয় লোকজন নিয়োগ, সব কিছু নিজেরা কুক্ষিগত করে রাখা, এই যে কালচারগুলো ছিল, আবার ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন মানুষকে হয়রানি করা, অন্যান্য রাজনৈতিক দলদেরকে দমন পীড়ন করা, সকল সুযোগ সুবিধা শুধু ক্ষমতাসীন দলের মধ্যে সীমাবদ্ধ রাখা, এই একই জিনিসগুলো আগে আমরা আবার দেখছি। এইটাকেই তো চ্যালেঞ্জ করে অভ্যুত্থানটা হয়েছিল। সো আমাদের এখন আরেকটা পর্যায়ের ফাইটটা চলছে। আমি মনে করি অভ্যুত্থানের সময় যদি একটা অধ্যায় ছিল, ইন্টারিমের সময় আরেকটা অধ্যায়, বিএনপির এই সরকারের 5 বছর আরেকটা অধ্যায়। আমাদের প্রতিনিয়ত এই পুরাতন যেগুলোর বিরুদ্ধে অভ্যুত্থানটা হয়েছে চ্যালেঞ্জ করে আমাদের নতুন একটা সিস্টেম আবার অফার করতে হবে, যেটা মানুষের উপযুক্ত বা মানুষ যেটা চায়। এটার মধ্য দিয়ে আমরা একটা গড়ার প্রসেসের দিকে যেতে হবে আর কি। আচ্ছা সার্জিস, একটা আলোচনা সোশ্যাল মিডিয়ায়, ইভেন কিছু কিছু মিডিয়াতেও নিউজ হচ্ছে যে আওয়ামী লীগ আবার ব্যাক করছে, শেখ হাসিনা আবার ব্যাক করছে। এই বিষয়টা, এই যে একটা হাইপ, এটাকে তুমি কিভাবে দেখছো? সোশ্যাল মিডিয়া অনলাইন অফলাইনের মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। যদি ক্ষমতাসীন দল বিএনপি, তারা, কারণ ক্ষমতা বা প্রশাসন, বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষা যারা আছে তারা ক্ষমতার দিকে ঝুঁকে থাকে, সরকারের দিকে। সো সরকার, বিএনপি যদি চায় যে তারা স্পেসটা করে দিবে, তাহলে তারা স্পেসটা হয়তো করে দিতে পারে, কিন্তু এটা করলে তাদের জন্য হিতে বিপরীত হবে। আমি মনে করি এনসিপির পলিটিক্যাল আইডিওলজিক্যাল জায়গাটা আলাদা, কর্মসূচি আলাদা, জামায়াতেরটা ডিফারেন্ট, আওয়ামী লীগ বিএনপি কাছাকাছি। সো আমি একই সাথে দুইটা দল বাংলাদেশে সমানতালে এক্সিস্ট করবে এই বাস্তবতা আগামী বাংলাদেশে নাই। তো দুইটার মধ্যে একটা এক্সিস্ট করতে পারে যদি ধীরে ধীরে ঠিকঠাক হয়। এখন বিএনপি ঠিক করবে তারা নিজেদেরকে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ফেলবে, নাকি তারা তাদের জায়গায় তাদের মতো করে টিকে থাকবে, এবং যারা আসলে খুনি, যারা স্বৈরাচার ছিল, যারা গণহত্যা ঘটিয়েছে, নির্দেশ দিয়েছে, তাদের বিচারটা নিশ্চিত করবে। আর দেখেন শেখ হাসিনা, মানে লিটারেলি যেটা আমি মনে করি, শেখ হাসিনা বাংলাদেশে কখনো ফিরে আসতে পারবে না, যতই মুখ দিয়ে বলুক না কেন। শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, অন্তত আরও 1-2-4 বছরে মানুষের এখনও ওই ক্ষোভটা আছে, ছিঁড়ে ফেলবে লিটারেলি। মানে কারণ যেই বাচ্চাটাকে মেরে ফেলছে গুলি করে, 3 বছরের বাচ্চাটা,
এখনও আমরা তার বাবা মায়ের সামনে গেলে তো তার চোখ দিয়ে অঝরে পানি পড়ে। এটা এত সহজ। এই অভ্যুত্থানে লক্ষ লক্ষ যারা রাস্তায় নেমেছিল তাদের সব স্মৃতি তো জীবন্ত। হয়তো এখন যারা বর্তমানে রাজনীতি করছে তাদের মধ্যে দলীয় যুক্তি তর্ক আছে বা রাজনৈতিক বিভিন্ন ক্রন্দল আছে, কিন্তু ওই যে জায়গাটা, ওই ক্ষতটা এখনও দগদগে। সো এটার আমি মনে করি না সুযোগ আছে, তবে এরকম যেটা উৎপাত এটা হতে থাকবে। বাট আওয়ামী লীগ ওই শেখ হাসিনার শেখ পরিবারের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি করবে, আমি মনে করি এটা সোশ্যাল মিডিয়ায় কিছু ফেক আইডি পেজ তৈরি করে হাইপ তৈরি করা সম্ভব, বাস্তবে মাঠে সম্ভব না। এরকম যদি কিছু হয় বা ও পথে যদি দেখা যায় যে হ্যাঁ এমন কিছু আসলেই এমন কোনো অবস্থা তৈরি হচ্ছে বাংলাদেশে, সেক্ষেত্রে এনসিপির ভূমিকাটা কি থাকবে? এনসিপি না, এক্ষেত্রে ভূমিকাটা তো বাংলাদেশের হইতে হবে। কারণ এই অভ্যুত্থানটা যেটা হয়েছে, অভ্যুত্থানে পক্ষে যারা নেমেছে এই বাংলাদেশের বর্তমান বিরাজমান সকল রাজনৈতিক দলের, ধর্মের, মতের, বয়সের মানুষ নেমেছে। এখানে তো কোনো একটা পক্ষ এনসিপি শুধু নামে নেই। এনসিপি তো অভ্যুত্থানের পরের একটা দল, তার আগে তো এনসিপি বলতে কিছু ছিল না। সবাই যেভাবে বাংলাদেশটাকে একটা ফ্যাসিজম থেকে, স্বৈরাচার থেকে প্রোটেক্ট করার জন্য নেমেছিল, একইভাবে নামতে হবে বা এই ফাইটটা দিতে হবে। যদি এই ফাইটটা ধরেন আমি যারা নিরপরাধ আওয়ামী লীগের, তারা বিভিন্ন রাজনৈতিক দলে চলে যাবে, তাদের মতো করে থাকবে, চলবে ফিরবে, কোনো সমস্যা নেই। কিন্তু যারা অপরাধী তাদের ক্ষেত্রে বর্তমান বিরাজমান রাজনৈতিক দলগুলোর একটা ইউনাইটেড অবস্থান লাগবে, একটা মেল্টিং পয়েন্ট লাগবে যে এখানে আমরা সবাই একমত। ওই চুক্তিটা হইতে হবে নিজেদের মধ্যে, একটা পলিটিক্যাল চুক্তি। এবং আমি মনে করি যে এটার মধ্যে দিয়ে এই সিদ্ধান্তটা নিতে হবে। যদি আলটিমেটলি ফিরে আসে, এটা প্রত্যেকটা মানুষ স্বীকার করবে যে শেখ হাসিনার মধ্যে যে তীব্র মানে প্রতিহিংসা, সেটা দেখেন ওই 71-75-এর পরে 50 বছরও বিন্দুমাত্র কখনো কমে নাই। তাহলে সেই শেখ হাসিনার তো যেই পালিয়ে যাওয়াটা, এটা তো মানে উনি পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের কবর রচনা করে দিয়ে গেছে। যেই সাম্রাজ্যের রাজারা বা সম্রাটরা এই পথের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তারা আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারেনি। তো আমি মনে করি যে এই সুযোগটা নাই যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যেরকম ছিল ওই রকম করে ফিরে আসবেন। নো, এটা বিভিন্ন ওই রূপ হতে পারে। আমি যেটা বললাম যে আওয়ামী লীগের রাজনীতি করতে ভালো, এখনও মামলা টামলা কোনো কিছু নাই, বিভিন্ন জায়গায় কাজ করতেছে, এই টাইপের হতে পারে। তবে আমি এটাও মনে করি যে দিন শেষে ক্ষমতাসীন দল বিএনপি তো তাদের বড় একটা অংশ সাফারার, এবং তাদের বড় একটা অংশ এখন আপনি মাঠ পর্যায়ে দেখবেন নোয়াখালীতে আওয়ামী লীগ ছাত্রলীগ মিছিল করেছে না, তারপরে তাদেরকে প্রতিরোধ করার জন্য ছাত্রদল বিএনপি নেমেছে না, নামবে। কারণটা হচ্ছে তারা 16-17 বছর সাফারার। অল্প কিছু সুবিধাভোগী বিএনপির নেতা, সোকল নেতা, এরা হচ্ছে নেগোসিয়েশন করে চলে। এরা আওয়ামী লীগের সময় নেগোসিয়েশন করে চলছে, এখনও চলে। কিন্তু মাঠ পর্যায়ের বিশাল বড় একটা সংখ্যক তারা সাফারার। তাদেরকে উপেক্ষা বিএনপি করতে পারবে না তাদের অপিনিয়নটার। যদি করে তাহলে বিএনপি অ্যাজ এ পার্টি বিএনপি হিসেবে ফাংশন করতে পারবে না। একটা মজার একটা প্রশ্ন থাকছে তোমার জন্য, সেটা হচ্ছে যে তুমি নিশ্চয়ই ফেসবুকে অনেক ইনবক্সে অনেক মেসেজ পাও, তাই না? এখন তোমার কি খুব মজার কোনো মেসেজের কথা মনে পড়ে যেটা পড়লে তোমার মানে হাসি আসে? মেসেঞ্জারে এমন কোনো মেসেজ আসছে কি না? যেটা হয়েছিল আন্দোলনের পর থেকে আমার আইডি এবং পেজে হাজার হাজার মেসেজ আসতো প্রত্যেক দিন। তো সেটা আসলে আমি যখন প্রথম 2-4 দিন চেক করে বুঝলাম যে এটা আর কোনো মানে আমার সীমানা গণ্ডির মধ্যে নাই, এটা এখন পাবলিক, শুধুমাত্র ন্যাশন ওয়াইড না, গ্লোবালিও। তো সেই জায়গা থেকে আমার দ্বারা ওইটা আর পড়া এখন আর সম্ভব হয়ে ওঠে না। ইভেন আমার যে ফেসবুক আইডি সেটাটা পড়া সম্ভব হয়ে ওঠে না, কারণ বেশ কিছু যেটা হয় মানে এটা বললে একটু কেমন দেখায়, সাপোজ কিছু মেয়েদের আইডি থেকে মানে এরকম অনেক মেসেজ আসে। তো সেগুলো এখন আমি নিজেও চেক করতে যাই না, আসলে রিস্কও আছে চেক করা। তো সেই জায়গা থেকে এরকম অনেকগুলো আছে, ধরেন পছন্দ জান দিয়ে দেওয়া, তাদের বাসায় ইনভাইট করা, পরিবারের মানুষদের সাথে দেখা করাতে চায়, এরকম অনেক কিছু যেগুলো শুধু একপাক্ষিক মেসেজ আর কি। গত বছর তো তুমি বিয়ে করেছো, এখন এই বিয়ের পরে তোমার রাজনৈতিক জীবন আর ব্যক্তি জীবনে কি পরিবর্তন আসছে? পরিবর্তন তুলনামূলক কম। পলিটিক্যাল জায়গাটা তো যেমন ছিল, আমাদের বেশিরভাগ সময় আসলে রাজনৈতিক জীবনে যায়।
পারিবারিক জীবনে খুবই কম যায়, পারিবারিক জীবনটাকে বঞ্চিত করা হয় সংশ্লিষ্ট যারাই আছে, ওয়াইফ বলেন, বাবা মা বলেন, যারা আছে সবাইকে। তো সেই জায়গা থেকে তবে একটু পরিবর্তন আছে, সেটা হচ্ছে এর আগে যেটা হইতো কোথায় খাবো সকালে, কোথায় দুপুরে, কোথায় রাতে, এটা নিয়ে চিন্তা করতে হইতো, বেশিরভাগ বাইরে খাওয়া হতো। এখন এটা অত একটা চিন্তা করা লাগে না, বাসায় ভালো রান্না খাবার দাবার থাকে। আর হচ্ছে এখন একটু মাঝে মাঝে ইনবক্সে বাসায় কী কী লাগবে এই মেসেজ আসে। এরপরে হচ্ছে আরেকটা আমার নতুন ফ্যামিলি আছে, এই ফ্যামিলি মেনটেন করতে হয়। আমরা দেখি যে সার্জিস যখন সামনাসামনি কথা বলে অনেক ঠান্ডা শান্ত স্বরে, কিন্তু যখন মাইকের সামনে কথা বলে অনেক জোরালো ভয়েস আমরা শুনতে পাই। ঠিক একইভাবে সংসার জীবনে সার্জিস যখন রেগে যায় তখন সার্জিসের ভয়েসটা কেমন থাকে? স্বাভাবিকভাবে মাঝে মাঝে রেগে গেলে তো একটু ভয়েস বেশি হয়, কিন্তু নর্মালি হচ্ছে আমরা মঞ্চে যেভাবে কথা বলি অনেক লাউডলি, আন্দোলনে, রাজপথে, ওইখানকার পরিবেশটাই ওই রকম আসলে। আর নর্মাল এনভায়রনমেন্টটা এরকম না, আমি নর্মালি হচ্ছে বেশ আস্তেই কথা বলি, আর বাসাতেও ওই রকমই। তবে আমার রাগের ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে মানে আমি রাগলে রাগটা বেশিক্ষণ থাকে না আর কি, তো এই জন্য এটা নিয়ে তেমন কোনো সমস্যা নাই। আর রাগটা ওই লেভেলেরও না যে রেগে কোনো কিছু ভাঙাচোরা এরকম হয়ে যাবে, এরকম না আর কি। আমরা জানি যে তুমি মাঠের রাজনীতিতে খুবই আপোষহীন, ঠিক একইভাবে বিশ্বকাপের ক্ষেত্রেও তুমি কোনো দলের অন্ধভক্ত কিনা? আমি আসলে অন্ধভক্ত এই সেন্সে বলবো না, বরং আমি এটা বলবো আমি যারা অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন হওয়ার মতো, যারা করে দেখিয়েছে, এমন না যে আমাদের বাপ দাদাদের প্রজন্মে এক সময় করেছিল, বিগত 20 বছর ধরে তাদের কোনো জেতার অস্তিত্ব নাই, ইতিহাস নাই, আমি তো তাদের সমর্থক হতে পারি না। তো দেখে শুনে আমি সেরা দলের সমর্থক, আর্জেন্টিনার সমর্থক। সার্জিসের ভবিষ্যৎ পরিকল্পনা কি? পড়াশোনা করেছো, বিসিএস এর প্রিপারেশনও নিচ্ছিলে, তুমি খুব একজন তুখোড় ডিবেটর ছিল ঢাকা ইউনিভার্সিটির। ভবিষ্যৎ পরিকল্পনা কি? নিজেকে কোন অবস্থানে দেখতে চাও? আমার তো ইচ্ছা ছিল আমার বিসিএস এর, আমি তখন ভাইভা রিটেন এটার একটা মিক্স প্রিপারেশন নিচ্ছিলাম আর কি। আমার তো ইচ্ছে ছিল যে আমি অ্যাডমিন ক্যাডারে যাব, এরপরে মন্ত্রী পরিষদ সচিব হব, এটা ছিল আমার ইচ্ছা তখন আর কি। এখন তো সৌভাগ্যক্রমে বলি আর যাই বলি না কেন, রাজনীতিতে আসা সৃষ্টিকর্তার তাকদির, এটা ছিল, এদিকে আসছি। তো আমার ইচ্ছা আসলে কি, ধরেন কোনো সময় যদি এটা যেমন আমার চেষ্টা, আমার আবার তাকদিরেও থাকা লাগবে, আমি ওটা বিশ্বাস করি। তো আহ, আমার ধরেন কোনো একটা সময় একটা আপনার কাছে মিনিস্ট্রি একটা দায়িত্বে আসছে, আমি মনে করি যে ওইটা দিয়ে না একটা উদাহরণ তৈরি করা সম্ভব। আমি যদি জাস্ট আমার নীতি নৈতিকতার জায়গাটা, ন্যায়ের জায়গাটা, ইনসাফের জায়গাটা ঠিক রাখতে পারি, হয়তো পুরো একটা দেশ আমি আমার হাত দিয়ে বা হাত ধরে এটা চেঞ্জ করে ফেলতে পারবো না। যেমন ধরেন আমার হাদি ভাই, উনি তো ধরেন একটা, আমরা চেঞ্জ বলতে যা দেখি বুঝি, এটা তো ধরেন উনি নিজে করে যান নাই, কিন্তু উনি কিছু এক্সাম্পল ক্রিয়েট করে গেছেন, একটা সূচনা তৈরি করে দিয়ে গেছেন চিন্তার থেকে শুরু করে সংস্কৃতিতে, রাজনীতিতে, এরকম কিছু একটা করা যেটা একটা এক্সাম্পল হয়ে থাকবে, যেটা দেশের, মানুষের, পৃথিবীর সামনে, মানে আমরা যে আকাঙ্ক্ষাটা নিয়ে ফাইটটা, ওইটার আরেকটা ধাপ এগিয়ে দিবে আর কি। তো ওই জায়গাটাতে কাজ করতে চাই। আমি জানি না এটা সুযোগ কোন লেভেলে হবে, আমি জানি না এটা একটা মন্ত্রণালয় কেন্দ্রিক হবে না একটা রাষ্ট্র পরিচালনা কেন্দ্রিক হবে, বাট যেটাই হোক আমি আমার জায়গা থেকে এইটুকু নিজের সাথে কমিটেড, কোনো আমার নিজের যে পার্টি, পলিটিক্স, মানুষ, দেশ, তার চেয়ে বেশি আমি নিজের সাথে কমিটেড যে আমার কাছে যদি সর্বোচ্চ কোনো দিন ক্ষমতা আসে, ওই জায়গায় থেকে আমার সর্বোচ্চ ইনসাফ, ন্যায়, নীতির, নৈতিকতার যে জায়গাটা বজায় রেখে আমার যতটুকু করা দরকার, আমি পুরো দুনিয়া একদিকে চলে গেলে আমি ওইটা করেই যাব, এবং এটার জন্য যা হওয়ার আমার সাথে যদি তাই হয় আমি এটা ফেস করার জন্য রেডি, সমস্যা নেই। আমরা বুঝতে পারছি যে সার্জিস হচ্ছে ন্যায় নীতিভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, সেটার কর্ণধার হতে চায়। সার্জিস, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ আপনাদেরও পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য। আগামীতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। বিদায় নিচ্ছি আমি আফরিন আপি। চোখ রাখুন আনন্দবাজারে।